বাতাসে বইছে প্রেম, নয়নের লাগিল রেশা, কারা যেন দিতে যাক, বসন্ত এসে গেছে। এবং আমি চলে এসেছি ব্যান্ডেল স্টেশন। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন এসেছি ব্যান্ডেল স্টেশন। প্রচুর কিন্তু দোকানপাট কিন্তু হলো বসে পড়েছে। এখানে কিন্তু বিভিন্ন রকম ড্রেস তোমরা পেয়ে যাবে। এটা যে উইকেন্ড এবং শনিবার দিন, সেখানে কিন্তু প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়েছে। এটা কি শাড়ি আছে দাদা? এটা মডার্ন সিল্ক। তোমরা যদি চাও এখানে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে, তাহলে কিন্তু তোমাদের বেলা 12টার মধ্যে কিন্তু এসে কুপন সংগ্রহ করতে হবে। এক্সিট থেকে সেখান থেকে বেরিয়ে আসলে সোজাসুজি কিন্তু দেখতে হবে এখানে কিন্তু একটা গীতাঞ্জলি রেল সংগ্রহশালা। মানে তোমার টাইমটা দেখো এখানে লেখা রয়েছে সকাল 9টা থেকে। মামা আমাদের কিন্তু টোটাল নিয়ে গিয়ে বোলপুর ঘোরাবে। তো চলো, টোটো করে আসবে বা বাইক বা 4 চাকা যাতে আসবে, সেইটা এসে কিন্তু এই বাদিকে এই পার্কিং স্পট। মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা, ফুল, মালা, ধূপকাঠি, মোমবাতি, সমস্ত ফল, সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং তার পাশে কিন্তু এরকম পরপর কিন্তু 1টা 2টো 3টে 4টে 5টা এরকম বেদি করা রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে যেগুলো এলইডি লাইট দিয়ে খুব সুন্দর সুসজ্জিত করা রয়েছে। মানে নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি কলকাতা থেকে 160 কিলোমিটার দূরে, শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে, প্রাকৃতিক নিরিবিলি মনোরম পরিবেশ, বীরভূমের বোলপুর শান্তিনিকেতন, যেখানে কিনা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত অনেক স্থান। এখানে আসলে তোমরা দেখতে পারবে যেমন 51 সতীপীঠ, যেমন রয়েছে কোপাই নদী, এবং এছাড়া আরও অনেক কিছু দর্শনীয় স্থান। এই বোলপুরে একদিনের ভ্রমণে এসে তোমরা কিভাবে সহজে এই বোলপুরের সমস্ত দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখবে, তার টোটাল রুট গাইড এবং কত কম খরচে তোমরা এইগুলো ঘুরে দেখতে পারবে, তার সম্পূর্ণ তথ্যই কিন্তু দেওয়া রইল আমার এই ভিডিওতে। তো আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটাকে স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। সুপ্রভাত আমার মিষ্টি বন্ধু বান্ধবীরা, আমি সুমন। আমার চ্যানেল ভিএস ব্লগ আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকাল সকাল মানে এখন ঘড়ির কাটায় সবাই মতো 8:25 এবং আমি চলে এসেছি ব্যান্ডেল স্টেশন। দেখতে পাচ্ছি আমি এখন এসেছি ব্যান্ডেল স্টেশন। অলরেডি তোমার টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরেছি যে আজকে আমি কোথায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি কিন্তু সেই আমার সব থেকে ভালোবাসার একটা জায়গা, সেটা হচ্ছে বোলপুর। মানে আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, শনিবার দিন। এবং আজকে আমি তোমাদের হাতে গোনা মাত্র আর 10 দিন মতো বাকি আছে দোলযাত্রা বা হোলি। তো সেই কারণে সেই 10 দিন আগে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি বসন্তে শান্তিনিকেতনের যে সৌন্দর্য, বা তোমরা একদিনে হাওড়া থেকে কিভাবে বোলপুর যাবে এবং একদিনে গিয়ে সেখানে টোটাল যে সাইট সিনগুলো কী কী আছে সেগুলো কীভাবে ঘুরে ঘুরে দেখবে, সেটা কীভাবে কভার করবে, সবটাই তোমাদেরকে আজকে ভিডিও দেখিয়ে দেবো। এবং তোমরা কীভাবে যাবে এখানে বোলপুর, সেটাও তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেবো। ভিডিওকে স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো বন্ধু, বেশি কথা না বলে ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন। আমার চ্যানেল ভিএস ব্লগ আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবারের সদস্য হবে, তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট মেসেজ তোদের চলে যায়। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। প্রথমে তোমাদেরকে বলে দিই, এই বোলপুর শান্তিনিকেতন তোমরা কিভাবে যাবে ট্রেন পথে। তো তোমরা যারা হাওড়া থেকে ট্রেন ধরতে চাইছো, সকালবেলার 6টা 5-এর গণদত্তা এক্সপ্রেস ধরে তোমরা সরাসরি বোলপুর পৌঁছে যেতে পারো। এটা হাওড়া থেকে ছাড়ার সময় হচ্ছে 6টা 5 এবং বোলপুর গিয়ে পৌঁছায় 8টা 30 নাগাদ, যার ভাড়া হচ্ছে মাথাপিছু 70 টাকা করে। এবং এছাড়া তোমরা যারা শিয়ালদা থেকে যেতে চাইছো, শিয়ালদা থেকে সবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যার ছাড়ার সময় হচ্ছে 6টা 50 এবং সেটা বোলপুর গিয়ে পৌঁছায় 9টা 35-এ এবং এর ভাড়া হচ্ছে 70 টাকা করে, যেটা কিন্তু পড লাইন ধরে যায়। এবং সবথেকে বেস্ট ট্রেন যেটা হচ্ছে 13187 মাতারা এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে ছাড়ে 7টা 20-তে এবং সেটা ব্যান্ডেল এসে পৌঁছায় 8টা 30-এ এবং সেটা বোলপুরে গিয়ে পৌঁছায় 10টা 18 নাগাদ। এবং এই ট্রেনেরও কিন্তু ভাড়া হচ্ছে শিয়ালদা থেকে মাত্র 70 টাকা। তো আমি কিন্তু এই ব্যান্ডেল থেকে এই মাতারা ধরেই গেছিলাম, যেটা টাইম হচ্ছে 8টা 30-এ এবং সেখানে বোলপুরে গিয়ে পৌঁছেছে 10টা 30-এ। তো এই ট্রেনটাই বোলপুরে যাওয়ার একদিন ভ্রমণের জন্য সব থেকে বেস্ট আমি মনে করি। তো চলো এবার তোমাদেরকে আমি বোলপুরের দর্শনীয় স্থানগুলিও ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখন ঘড়ির সময় সকাল 10টা 30 এবং আমি চলে এসেছি আজকে আমার গন্তব্য সেই বোলপুর শান্তিনিকেতন স্টেশনের। আমি বাইরে অলরেডি চলে এসেছি। তো আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে এবং সেখান থেকে আমি বাইরে চলে এসেছি। এবং এখানে দেখতে পাচ্ছি কিন্তু টোটো স্ট্যান্ডে টোটো দাঁড়িয়ে আছে এবং এখান থেকে কিন্তু আমরা এখন টোটো ধরবো এবং টোটো ধরে এখানকার যে টোটাল যে আজকে তোমাদেরকে সারাদিন ধরে
সার্জিক্যাল যে সমস্ত জায়গাগুলো ঘুরতে মানে একদিনে তোমরা সময় নিয়ে আসলে কীভাবে ঘুরবে সেই জায়গাগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। তো চলো বেশি কথা বাড়াবো না, এখান থেকে এখন আমি টোটো স্ট্যান্ডে থেকে টোটো ধরে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ছি। আজকে সার্জিক্যাল যে সমস্ত সাইট সিনগুলো আছে সেগুলো তোমাদের দেখাবো বলে। তো তোমরা কিন্তু একদম স্টেশন থেকে বেরিয়ে কিন্তু ঠিক মানে এই যে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলে এই যে এক্সিট গেট সেখান থেকে বেরিয়ে আসলে সোজাসুজি কিন্তু দেখতে পাবে এখানে কিন্তু একটা গেট একদিন রেল সংগ্রহশালা। মানে তোমরা যদি আসো প্রথমেই কিন্তু এসে কিন্তু এই মিউজিয়ামটাতে কিন্তু তোমরা এন্ট্রি করে এখানকার টোটাল যে ভিতরকার সমস্ত মিউজিয়ামের যে এক্সিবিশন করা বিভিন্ন জিনিসপত্র আছে রবীন্দ্রনাথের সঙ্গে জড়িয়ে সে সমস্ত জিনিসগুলো তোমরা কিন্তু মিউজিয়ামের ভিতরে ঢুকে দেখতে পারবে। এবং এখানে দেখো এন্ট্রি টাইমটা দেখো এখানে লেখা রয়েছে সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত। এবং টিকিট চার্জ হচ্ছে 30 টাকা করে এবং বাচ্চাদের জন্য 10 টাকা করে বিলো 10 ইয়ার্স। তো দেখতে পাচ্ছি এখানটা কিন্তু বাইরে কত সুন্দরভাবে কিন্তু সুন্দরভাবে সুসজ্জিত এবং কিন্তু যারা বিশেষজ্ঞরা যারা দূর দূর থেকে আসে তারা কিন্তু এসে কিন্তু দেখতে পাচ্ছে এখানে এই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নিচ্ছে এবং করার পর কিন্তু তারা ভিতরে চলে যাচ্ছে যে এই মিউজিয়ামটা দেখার জন্য। আমরা আমাদের টোটো অলরেডি কিন্তু রিজার্ভ করে নিয়েছি, মানে বুক করে নিয়েছি। তোমরা এখানে আসলে কিন্তু টোটো স্ট্যান্ডে অনেক টোটো পেয়ে যাবে। তো এখানে কিন্তু বিভিন্ন রকম সমস্ত ভাড়া সবাই চাইবে। তো তোমরা সেটা ওদের সঙ্গে বার্গেনিং করে কথা বলে নেবে, তোমাদের টোটাল যে সাইট সিনগুলো ওরা বলে দেবে সেগুলো কোথায় গিয়ে ঘোরাবে এবং সেই অনুযায়ী ওরা চার্জও বলে দেবে। তো চলো আমাদের অলরেডি টোটো আমরা বুক করে নিয়েছি। এই মামার সঙ্গে আমরা এখন যাবো, আমাদের টোটাল যে সাইট সিনগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখাবো। তো সাথে এই টোটো এবং এই মামাই আমাদের কিন্তু টোটাল নিয়ে গিয়ে বোলপুর ঘোরা। আমি এখন কিন্তু অলরেডি টোটোতে চেপে পড়েছি এবং আমার আজকের প্রথম গন্তব্য মানে শান্তিনিকেতন সাইট সিনের যেটা হচ্ছে আমরা প্রথম যেতে চলেছি কিন্তু আজকে কঙ্কালের তোলা মায়ের যে সতীপীঠ 51 পীঠের মধ্যে একটা পীঠ। তো চলো এখান থেকে আমাদের 7 থেকে 8 কিলোমিটার পথ জার্নি করতে হবে। যাত্রা পথে আমাদের সময় লাগবে প্রায় 25 থেকে 30 মিনিট মতো। তো চলো কঙ্কালতলায় গিয়ে সেখানে গিয়ে তোমাদেরকে মায়ের মন্দিরটা সম্পূর্ণ আমি দর্শন করব। বন্ধুরা আমি চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য যেটা হচ্ছে কঙ্কালীতলা। তো আমাদের কিন্তু এখানে আসতে সময় লেগেছে 30 মিনিট মতো, মানে এখন ঘড়ির সময় 11টা বেজে 45 মিনিট। এবং আমি এখন আছি ঠিক সেই কঙ্কালীতলার যে মূল এন্ট্রি গেট মানে যে তোরণ সেই গেটের সামনে কিন্তু দাঁড়িয়ে আছি। তো চলো এই গেট থেকে কিন্তু ওদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি মায়ের মন্দির। মানে এখানেই কিন্তু পড়েছিল কিন্তু 51 সতীপীঠে মায়ের একটা পীঠ এবং এখানে কিন্তু পড়েছিল মায়ের সেই কাকবক। তো সেই কারণেই কিন্তু এই কঙ্কালীতলা খুবই প্রসিদ্ধ এবং খুব একটা জাগ্রত পীঠ, শক্তিপীঠের মধ্যে একটা। তো চলো এবার তোমাদেরকে নিয়ে গিয়ে মন্দিরে টোটাল ভিতরকার কি পরিবেশ আছে সেটা তোমাদেরকে দর্শন করাচ্ছি। যে মূল যে এন্ট্রি গেট যে মূল টোটো সেই গেটের থেকে কিন্তু এই আমাদের যে টোটো কিন্তু এখান থেকে আমরা ভিতরে কিন্তু প্রবেশ করেছি। এবং এখান থেকে টোটো বা গাড়ি বা তোমরা বাইক বা 4 চাকা যাতেই আসবে না কেন এইখান থেকে কিন্তু এন্ট্রি করতে হবে। এই মন্দিরে যাওয়ার পথে তোমরা দেখতে পারো এরকম বিভিন্ন রকম দোকানপাট রয়েছে, মানে হোটেল রয়েছে যেখানে এসে কিন্তু তোমরা কিন্তু সকালের যে টিফিন বা দুপুরে খাবার দাওয়া সেগুলো কিন্তু তোমরা এখানে খেয়ে নিতে পারো। দেখতে পাচ্ছ এখানে মুড়ি চপ ঘুগনি বা বিভিন্ন রকম সমস্ত ভাতের হোটেল সমস্তটাই রয়েছে। এবং সামনে এরকম দেখতে পারবে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের কার্যালয়। যে টোটো করে আসবে বা বাইক বা 4 চাকা যাতে আসবে সেইটা এসে কিন্তু এই বাদিকে এই পার্কিং স্পট মানে এখানে পার্কিং জোন, মানে তোমরা টোটো বা গাড়ি যাতে এসে তার জন্য কিন্তু আলাদা আলাদা চাঁদা ধার্য আছে এবং এই দাদারা কিন্তু সেই টোকেন কেটে দেবে। কেটে দেওয়ার পর তোমরা কিন্তু তোমাদের গাড়ি কিন্তু এসে এখানে কিন্তু পার্কিং করতে পারবে। তোমরা যারা মায়ের মন্দিরে কিন্তু পুজো দিতে চাও মন্দিরের ঠিক আগেই কিন্তু এরকম পাশ দিয়ে বাদিকে কিন্তু সারিবদ্ধভাবে সমস্ত দোকানপাট রয়েছে। তো যে সমস্ত সামগ্রী সেইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে। মানে আজকে যেহেতু শনিবার সেখানে কিন্তু যথারীতি ভিড়ও রয়েছে, তাই তো হচ্ছে। এবং এই বাঁ দিক থেকে যেমন দোকানপাট রয়েছে এবং ডান দিক থেকে কিন্তু অনেক দোকানপাট কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ কিন্তু আরো সমস্ত দোকানপাট রয়েছে সমস্ত মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা ফুল মালা ধূপকাঠি মোমবাতি সমস্ত ফল সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি এখন আছি ঠিক মায়ের মন্দিরের যে মূল যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বার দিয়ে কিন্তু এন্ট্রি করছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি কিন্তু যথারীতি প্রচুর মানুষের ভিড়। ভিক্ষুকরা যারা আছেন তারা কিন্তু সারিবদ্ধভাবে বসে আছে দূর হাত দিয়ে কিন্তু। এবং ওই সামনে হচ্ছে কি মায়ের মূল মন্দির, মানে প্রচুর মানুষের কিন্তু লাইন, মানে প্রচুর যারা ভক্তরা এসেছে মাকে দর্শন করার উদ্দেশ্যে বা মায়ের যে মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রচুর কিন্তু ভক্তের কিন্তু ভিড়। আজকেও তো শনিবার যেহেতু বিশেষ দিন মায়ের পুজো দেখতে পাচ্ছি প্রচুর ভিড়। কঙ্কালীতলা হলো 51 সতীপীঠের একটি পীঠ যেখানে মায়ের কঙ্কাল বা কাক বা কুমোর পতিত হয়েছিল। এখানে মায়ের কোনো মন্দিরের গর্ভে মূর্তি নেই, কিন্তু মায়ের একটি ছবিতেই পুজো হয়। এবং এর পাশে যে কুণ্ড রয়েছে সেখানে কুণ্ডতে মায়ের কিছু প্রস্তর খণ্ড থাকে, সেগুলো কিন্তু বছরের বিশেষ দিনে সেগুলো তোলা হয় এবং সমস্ত ভক্তরা সেগুলো দর্শন করতে পারে এবং সেই দিন বিশেষ পুজো হয়ে থাকে মায়ের। মন্দিরের ভিতরে ভিডিও বা ফটো করতে অ্যালাউ নেই, তো তারপর যেটুকু আমি পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং এই মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে কিন্তু যে পাশে যে পুকুরটা যেখানে কিন্তু মূলত সারা বছর মায়ের এখানে যে মেন পুজো হয় যে শিলার উপর সেই শিলাখণ্ডগুলো কিন্তু সারা বছরই কিন্তু এখানে নিমজ্জিত থাকে। এবং এখানেই কিন্তু পতিত হয়েছে মায়ের যে কাক পতিত হয়েছিল। তো চলো কোমর সেটা এখানে পতিত হয়েছিল, তো সেটা গিয়ে আমি পুকুরটা তোমাদেরকে দর্শন করেছি। যে মায়ের যে মূল মন্দির তার ঠিক পাশেই কিন্তু দেখতে হবে যে পুকুরটা কিন্তু মায়ের কাক বা কোল পড়েছিল। এই সেই কুণ্ড যে পুকুর দুধ পুকুর যেটাকে বলা হয় থাকে সেই
পুকুরটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু বাঁধানো রয়েছে। এটা মায়ের মন্দিরের ডান দিকে কিন্তু একটা সুন্দর হাট বসে থাকে এই মন্দির প্রাঙ্গণে। তো সেটা তোমাকে আমি ঘুরে দেখাই। তো দেখতে পাচ্ছ এখানে থেকে যে মূল যে মন্দির তার ঠিক ডান দিকে এখানে এরকম কিন্তু খুব সুন্দর কিন্তু হাট, যেটা বোলপুর শান্তিগীতে বিশেষত। তোমরা যারা কঙ্কালী মন্দিরে এসে মনে করছো দুপুরবেলা ভোগ প্রসাদ গ্রহণ করবে, তোমাদের কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। তো তোমরা মূল যে মন্দির তার ডান দিকটাই কিন্তু রয়েছে এই ভোগ মন্দির। মানে এখানে তোমরা যারা এসে ভোগ গ্রহণ করতে চাও তারা কিন্তু আসলে কিন্তু এই মন্দিরে কিন্তু মানে ভোগের প্রসাদের যে ব্যবস্থা রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে গ্রহণ করতে পারো। এখানে কিন্তু ভোগ প্রসাদ কোথায় গ্রহণ করা এবং তার যে কুপন মাথা পিছু কিন্তু 60 টাকা করে। তো তোমরা যদি চাও এখানে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে, তাহলে কিন্তু তোমাদের বেলা 12টার মধ্যে কিন্তু এসে কুপন সংগ্রহ করতে হবে এবং তারপরে তোমরা কিন্তু দুপুরে ভোগ এখানে গ্রহণ করতে পারবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিয়ে এই মন্দিরের ঠিক পাশ দিয়ে কিন্তু বয়ে চলেছে সেই কোপাই নদী। তো চলো সেই নদীর যে জলধারা এখান থেকে বয়ে চলেছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। মন্দিরের ঠিক পিছনের দিকটাই কিন্তু বয়ে যাচ্ছে কিন্তু সেই কোপাই নদী এবং এখানে কিন্তু সুন্দর একটা বাঁধানো ঘাট রয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু অলরেডি কিন্তু যারা দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসেছেন তারা কিন্তু অলরেডি কিন্তু স্নান সেরে নিচ্ছেন। এখানে মনে করেন যে এখানে যে স্নান সেরে মায়ের মন্দিরে পুজো দেবে, সেরকমভাবে তোমরা স্নান সেরে কিন্তু মায়ের মন্দিরে কিন্তু পুজো দিতে পারো। এবং ওই দূরে কিন্তু তোমরা দেখো খুব সুন্দর কিন্তু বালির চড়া পড়েছে, মানে দেখতে বেশ সুন্দর দেখাচ্ছে। মানে ওই উপরটা দেখে এবারে ইটভাটাও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ এবং কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই নদীটা কিন্তু বয়ে চলেছে এবং অসাধারণ কিন্তু দেখতে লাগছে। এবং ঘাটটাও কিন্তু খুব সুন্দর বাঁধানো। তোমরা যদি এসো কঙ্কালীতলা আসো তাহলে কিন্তু এসে কিন্তু এখানে কিছুটা সময় তোমরা কাটাতে পারো সুন্দরভাবে। এখানে কিন্তু যে সন্ধ্যা আরতি হয় মানে কোপাই নদীতে কিন্তু প্রতিদিন কিন্তু সন্ধ্যাবেলায় তোমরা যদি এখানে এসে একদিন স্টে করো তাহলে কিন্তু তোমাদের সন্ধ্যাবেলায় কিন্তু আসলে কিন্তু তোমরা দেখতে পাবে এই কোপাই নদীর ধারে কিন্তু খুব সুন্দর সন্ধ্যা আরতির ব্যবস্থাপনা রয়েছে। এবং এই দেখতে পাচ্ছ যে ঘাটটা দেখালাম, ঘাটের ঠিক পাশে একটা জগডুমুরের গাছ রয়েছে এবং তার পাশে কিন্তু এরকম পরপর কিন্তু একটা দুটো তিনটে চারটে পাঁচটা এরকম বেদি করা রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে যেগুলো এলইডি লাইট দিয়ে খুব সুন্দর সুসজ্জিত করা রয়েছে। মানে রাতের আলোতে কিন্তু এগুলো কিন্তু অসাধারণ সুন্দর দেখায়। মানে তোমরা যদি আসো বেলাতে এখানে সুন্দর দর্শন করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে একবার হলেও কিন্তু এই কঙ্কালীতলায় আসতে হবে এবং এই কোপা নদীর ধারে সন্ধ্যা আরতি তোমরা দর্শন করতে পারবে। তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের প্রথম গন্তব্য, যেটা ছিল 51 সতীপীঠের একটি পীঠ কঙ্কালীতলা। তো তার পাশ থেকে বয়ে যে কোপাই নদী সেটাও তোমাদের দর্শন করালাম। এরপরে আমরা পরবর্তী যে গন্তব্য যেটা হচ্ছে, যার জন্য কিন্তু আমরা এই বোলপুরে এসেছি, সেই রবীন্দ্রনাথের যে স্মৃতি বিজড়িত সেই যেখানকার যে প্রিয় জায়গা, যে শান্তির জায়গা, সেটা হচ্ছে সেই শান্তিনিকেতন বিশ্বভারতী ক্যাম্পাস। এবং সেই ক্যাম্পাসেই যে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যে জায়গাগুলো রয়েছে সেগুলো চলো তোমাদের সঙ্গে আমি ঘুরে ঘুরে আমার ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা এখন আছি ঠিক সেই বিশ্বভারতী মূল যে ক্যাম্পাসের যে মেন গেট, সেই গেটের সামনে। এবং এখানে দেখতে পাচ্ছি আজকে কিন্তু শনিবার উইকেন্ড, তো সেখানে কিন্তু আজকে যথারীতি কিন্তু প্রচুর ভিজিটররা কিন্তু এসেছেন এবং ভিড় জমাচ্ছে। তো এই হচ্ছে সেই আমরা যে রাস্তা ধরে এলাম, গান্ধী কিন্তু পড়ছে এই ক্যাম্পাসের মূল গেট। এবং এখানে দেখতে হচ্ছে প্রচুর কিন্তু যারা ভিজিটররা এসেছে দূর দূরান্ত থেকে, তারা কিন্তু এখানে এন্ট্রি করছে। এখানে কিন্তু একটা ইন্ডিকেট করা বোর্ড রয়েছে, মানে কোন দিকে কোথায় যাচ্ছে। ডান দিকে পান্তিক স্টেশন এবং বাঁ দিকে বোলপুর স্টেশন। নিকেতন সামনের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছি। এবং এটা হচ্ছে শান্তিনিকেতন মেন যে ক্যাম্পাস, সেখানেই তোমরা কিন্তু এই দেখতে পারবে এটা হচ্ছে আশ্রম এবং উত্তরায়ণ প্রাঙ্গণ। এর থেকে এন্ট্রি করলে তোমরা এগিয়ে গেলে দেখতে পারবে পাশ থেকে কিন্তু অনেক দোকানপাট কিন্তু বসেছে, যারা ভ্যানেতে করে বিভিন্ন মাটির সব জিনিসপত্র বিক্রি করছে দেখতে পাচ্ছ। এবং এখানকার যে লোকশিল্পীরা তারা কিন্তু এখানে বসে বসে দেখতে পাচ্ছ খুব সুন্দর বাউল গান কিন্তু গাইছে। ক্যাম্পাসের ভিতরে ঢুকেই কিন্তু দেখতে পারবে বাঁ দিকে কিন্তু এই উপাসনা গৃহ, মানে যেখানে খুব সুন্দর ফুলের বাগান দিয়ে খুব সুন্দর সুসজ্জিত রয়েছে। বিশ্বভারতী ক্যাম্পাসে এন্ট্রির যে মূল গেট তার ঠিক বাদিকেই তোমরা দেখতে পারবে এখানে সেই বিশাল একটি বট গাছ, মানে যেটা কিন্তু বয়স কিন্তু প্রায় 110 বছরের কিন্তু পুরনো। এই যে উঁচু সুবিশাল বটগাছটি, যেটি লাগিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, যেটিকে তিনি কোপাই নদীর তীর থেকে তুলে নিয়ে এসে লাগিয়েছিলেন। এবং এই বটগাছের গোড়াতে যেহেতু 3টে ধাপি করে পাথর দিয়ে বাঁধানো রয়েছে, সেই কারণে এই বটগাছের নামকরণ রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন 3 পাহাড়। তো আমি এখন চলে এসেছি আমাদের সেই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই বিশ্বভারতী ক্যাম্পাস। তো আমি এখন আছি সেই ক্যাম্পাসের এই এরিয়ার মধ্যে চলে এসেছি এবং এখানে তোমাদেরকে এই নেটের ভিতরে যে জায়গাটা দেখাতে পাচ্ছি
এখানে হচ্ছে সেই রবীন্দ্রনাথের যে বিখ্যাত সেই 5টি বাড়ি, যেটা হচ্ছে উদয়ন, কোণার্ক, শ্যামলী, উদীচী এবং পুনশ্চ। এবং সেই 5টা বাড়ি অ্যাকচুয়ালি তোমাদের কিন্তু বলে দিই, এই ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করলে ভিতরে কিন্তু গিয়ে কোনো ফটো বা ভিডিওগ্রাফি কোনো অ্যালাউ নেই। তো সেইখানে কিন্তু আমি ভিতরে গিয়ে তোমাদের কিন্তু কোনো রকম ভাবে ফটো বা ভিডিও দেখাতে পারবো না। তো সেই কারণে আমি তোমাদেরকে বাইরে থেকেই যতটা পারছি এটা সম্বন্ধে আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করছি। এবং তোমরা যারা আসবে কিন্তু অবশ্যই তোমরা এই ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করো এবং এই জায়গাগুলো কিন্তু ঘুরে দেখার জন্য তোমাদের মাথা পিছু 70 টাকা করে টিকিট নেবে এবং তোমরা সেই 70 টাকার টিকিটের বিনিময়ে এই টোটাল ঘরগুলোতে গিয়ে রবীন্দ্রনাথের স্মৃতিতে যে সমস্ত জিনিসপত্রগুলো যে রয়েছে তার আমল থেকে সেগুলো কিন্তু এখনো যত্ন সহকারে সেগুলো সেখানে রাখা রয়েছে। তার ব্যবহৃত গাড়ি থেকে শুরু করে সমস্ত কিছুই সে ছাপাখানা, যেগুলো এর আগে আমি দেখে গেছি। তো সেটা তোমরা যারা কিন্তু আসছো বিশ্বভারতীতে মানে শান্তিনিকেতনে অবশ্যই কিন্তু বিশ্বভারতী ক্যাম্পাসে প্রবেশ করে কিন্তু 70 টাকার বিনিময়ে এই টোটাল ক্যাম্পাস তোমরা ঘুরে দেখতে পারো এবং এখানকার টোটাল যে রবীন্দ্রনাথের যে 5টি বাড়ি সেই বাড়িটাও তোমরা ঘুরে দেখতে পারো। এই যে বিশ্বভারতী যে মেলা আগে যে হতো, যে বসন্ত উৎসব, সেই মেলার মাঠই কিন্তু এখান থেকে কিন্তু প্রবেশ পথ। পড়াশোনা করে যত লাইব্রেরি, এটা লাইব্রেরি। আচ্ছা, এখানকার যা বিশ্বভারতী যারা ছাত্ররা যারা আছে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, তাদের কিন্তু যে মেন লাইব্রেরি সেই লাইব্রেরি হচ্ছে এই সেন্ট্রাল লাইব্রেরি। তোমাদের দেখিয়ে দিই যে কেন্দ্রীয় গ্রন্থাগার দেখতে হচ্ছে সেন্ট্রাল। এটি হচ্ছে বিশ্বভারতীর মেলার মাঠ। লকডাউনের আগে মূলত এই মাঠে বিশ্বভারতীর মেলা অনুষ্ঠিত হতো এবং যেখানে সর্বসাধারণ প্রবেশের অনুমতি ছিল, কিন্তু বর্তমানে এখানে আর মেলা হয় না। এবং এছাড়া এই ক্যাম্পাসের বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন সাহিত্য বিভাগ, কলা বিভাগ বা সংস্কৃতি বিভাগ বা বিভিন্ন ভাষা বিভাগের সমস্ত আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, যেগুলো আমরা ঘুরে ঘুরে দেখেছিলাম। তো তোমরাও বিশ্বভারতী ক্যাম্পাসে এলে অবশ্যই এই সমস্ত ডিপার্টমেন্টগুলো ঘুরে দেখার চেষ্টা করো। তো বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে অলরেডি কিন্তু চলে এসেছি সেই বিশ্বভারতী ক্যাম্পাসের সেই মাঠ, যেই মাঠে কিন্তু বিগত দিনে হতো কিন্তু সেই বিশ্বভারতী স্মৃতিবিজড়িত যে প্রাচীন যে প্রথা অনুসারে এখানে কিন্তু যে বিশ্বভারতীর যে দোল উৎসব হয়ে থাকে, সেই দোল উৎসবই কিন্তু বিগত দিনে হতো কিন্তু এই মাঠে, এইখানেই হতো কিন্তু সেই দোল উৎসব, যেটা কিন্তু কালের নিয়মে কিন্তু এখন এই ক্যাম্পাসের ভিতরে কিন্তু আর দোল উৎসব হয় না এবং এখানে কিন্তু আর সাধারণের কিন্তু কোনো অ্যালাউ থাকে না। এটা কিন্তু আর নতুন করে কিন্তু আর দোল উৎসব হয় না, কিন্তু আগে 2015, 16, 17 সাল নাগাদ কিন্তু এই মাঠেতে কিন্তু লাস্ট কিন্তু দোল উৎসব হয়েছিল। আর লকডাউনের পর থেকে কিন্তু এই মাঠের কোনো রকম কিন্তু দোল উৎসব অনুষ্ঠান হয়ে থাকে না, কিন্তু বর্তমানে কিন্তু এখানে বিশ্বভারতী ক্যাম্পাসে যারা স্টুডেন্ট আছে, ছাত্ররা, তাদের কিন্তু খেলাধুলা হয়ে থাকে। তো দেখতে পাচ্ছি এই মাঠে কিন্তু অলরেডি কিন্তু সমস্ত বার রয়েছে বা আরও সমস্ত ক্রিকেট বা অন্য রকম সমস্ত খেলার কিন্তু সব ভলিবল তার কিন্তু ব্যবস্থাপনা রয়েছে। তোমরা এখন ঘড়ির সময় দুপুর 2:30 আর আমরা এখন চলে এসেছি একটু মধ্যাহ্নের জন্য। এখানে একটা সুন্দর ধাবারে সুরমান ধাবা। তো এখানে কিন্তু খুব সুন্দর ব্যবস্থাপনা। তো চল আমি বলছি কিন্তু দুপুরবেলার যে ভাত দিয়েছে, ভাত কি আছে বলতে ভাত আছে, একটা বেগুন ভাজা দিয়েছে, একটা আলু ভাজা দিয়েছে, ডাল দিয়েছে, একটা তরকারি দিয়েছে, আর সাথে পেঁয়াজ আছে, পেঁয়াজ আছে। চলো আমরা এবার দুপুরে খাবারটা খেলি, তারপর তোমাদেরকে আমি এবার নিয়ে ডেস্টিনেশন আছে সেটা কোথায় আছে সেটা নিয়ে। এই যে তোমাদেরকে যে বসন্তের বোলপুর দেখাতে নিয়েছিলাম, কিন্তু আমরা কিন্তু পলাশের সেই সৌন্দর্য যে লুক সেটা কিন্তু প্যানেলে দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে একটা গাছ রয়েছে কিন্তু অলরেডি, সেখানে কিন্তু প্রচুর পলাশ ফুল কিন্তু ফুটে রয়েছে, সেই পলাশ ফুল গাছ। এবং দেখতে পাচ্ছি এখানে কি সুন্দর গেরুয়া কালারের সমস্ত পলাশ ফুল ফুটে রয়েছে, দেখতে ভারী সুন্দর দেখাচ্ছে। তো এরকম কিন্তু অনেক গাছই কিন্তু এরকম বোলপুরে আসলে তোমরা দেখতে পারবে। মানে অলরেডি কিন্তু সবেমাত্র কুড়ি থেকে সবাই ফুল বেরোচ্ছে, মানে এগুলো দেখতে পাচ্ছি এখনো কালো হয়ে রয়েছে কুড়িগুলো। মানে আস্তে আস্তে এগুলো আরও 2-4 দিন 5 দিন গেলে কিন্তু সপ্তাহখানিক গেলে কিন্তু এই ফুলগুলো কিন্তু সমস্তটাই পুরো গাছ জুড়ে ফুটে যাবে এবং এই কারণে তখন তোমরা আসলে রাস্তা দিয়ে কিন্তু ঝরে পড়ে থাকতে দেখবে। তো অলরেডি কিন্তু এখানে 2-1টা ফুল রাস্তায় ঝরে পড়ে আছে। তো তোমাদের দেখানোর চেষ্টা করছি, তাই দেখতে পাচ্ছি এগুলো অলরেডি রাস্তায় পড়ে রয়েছে। মানে আর 3-4 দিন 5 দিন পরে আসলে মানে তোমরা যখন দোলের সময় আসবে তখন কিন্তু রাস্তার উপর দিয়েও কিন্তু এগুলো ঝরে পড়ে থাকে। এখন ঘড়ির সময় দুপুর 3:05 এবং আমরা আমাদের চলে এসেছি দুপুরবেলার মধ্যাহ্ন ভোজন সেরে চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্য, যেটা হচ্ছে সৃজনী শিল্পগ্রাম। তো সেই সৃজনী শিল্পগ্রামের ভিডিও এর আগে আমি 2 বছর আগেও কিন্তু এখানে এসে করে গেছিলাম। তো সেই ভিডিও তোমরা যারা দেখো সেটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সেও ভিডিও লিঙ্ক দিয়ে দেবো এবং আমার আই বাটনেও দিয়ে দিচ্ছি লিঙ্ক। তো সেটা তোমরা অবশ্যই যারা দেখো সেটা অবশ্যই ফলো করে নিও। একদিনের জন্য বোলপুরের ঘুরতে আসছো তারা কিন্তু অবশ্যই কিন্তু এই সৃজনী শিল্পগ্রামটাকে মিস করো না। তো চলো আমি তোমাদেরকে এরকম সৃজনী শিল্পগ্রামের ভিতরে প্রবেশ করার আগেই কিন্তু তোমার সাইডে রাস্তা দেখতে এরকম অনেক দোকানপাট রয়েছে। তো যেগুলো তোমরা যদি চাও তোমাদের পছন্দ মতো খাবার দাবার তোমরা কিনে খেতে পারো, চায়ের দোকান থেকে শুরু করে বিস্কুট, কুরকুরে, লেস এবং শরবতের দোকানে তোমরা পেয়ে যাবে। এবং এই হচ্ছে সৃজনী শিল্পগ্রামের মূল এন্ট্রি। সৃজনীতে এন্ট্রি পাস যেটা 30 টাকা মাথা পিছু,
অ্যাডাল্টদের জন্য এবং বাচ্চাদের জন্য কিন্তু 20 টাকা করে। তো সেই 30 টাকাতে আমি টিকিট কেটে নিয়েছি এবং আমি এখন এন্ট্রি করবো। তো দেখতে পাচ্ছ প্রথমেই কিন্তু এরকম ঢুকেই তোমরা দেখতে পারবে পূর্বাঞ্চলের লোক মহোৎসব 2025 সালের এরকম একটা গেট লাগানো রয়েছে এবং এখানে বিভিন্ন হস্তশিল্পের যে কাজ তোমাদেরকে এর আগে আমি দেখিয়ে গেছি এবং আমি বহুবার কিন্তু এই সৃজনী শিল্পগ্রামে এসেছি এবং এখানের পরিবেশটাও অসাধারণ, খুব সুন্দর মনোরম এটা। আমার তো খুবই ভালো লাগে। তো তোমরা কারা কারা এর আগে এসেছো বা এখনো যারা আসোনি আমার ভিডিও দেখে যারা আসতে চাইছো, তাহলে অবশ্যই তারা কিন্তু কমেন্টস করে জানিও তোমরা কে কোথা থেকে আসতে চাইছো বা কে কোথা থেকে আসবে ভাবছো, এবং ভিডিওটা কে কোথা থেকে সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না। এবং এই ঢুকেই বাদিকে কিন্তু যে অনুষ্ঠান মঞ্চ আছে সেই মঞ্চে কিন্তু আজকে কিন্তু প্রোগ্রাম আছে, এখানে সন্ধ্যাকালীন অনুষ্ঠান চলবে এবং তো সেখানে কিন্তু একজন বাউল শিল্পী বসে দেখতে পাচ্ছ, খুব সুন্দর বাউল গান পরিবেশন করছে। দেখতে পাচ্ছ। এই সৃজনী শিল্পগ্রামে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা তথা ভারতবর্ষের 8টি রাজ্যের বিভিন্ন তাদের রীতিনীতি বা কালচার, সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে এই সৃজনী শিল্পগ্রামের মধ্যে। এবং এছাড়াও কিন্তু এখানে রয়েছে আমাদের বাঁকুড়া বীরভূম সাইডের যে সমস্ত আদিবাসীদের কালচারাল অনুষ্ঠান, সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। এবং এছাড়াও কিন্তু এই সৃজনী শিল্পগ্রামের মধ্যে দেখতে পারবে তোমরা হাটের ব্যবস্থা রয়েছে, মানে তোমরা এখানে আসলে কিন্তু কেনাকাটাও করতে পারবে এবং বিভিন্ন লোকশিল্পীরা বসে এখানে কিন্তু গান পরিবেশন করে থাকে, সেগুলো কিন্তু তোমরা বসে মন দিয়ে কিন্তু শুনতে পারবে, যেগুলো কিন্তু তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে এত সুন্দর একটি প্রাকৃতিক স্নিগ্ধ মনোরম পরিবেশে, যেখানে তোমরা তোমাদের কাছের মানুষ বা আত্মীয় স্বজন পরিবারকে নিয়ে এসে সময় কাটাতে পারো। এখন চলে এসেছি আমার আজকে লাস্ট গন্তব্য হচ্ছে বোলপুরে সোনারজুরি হাট, এবং এই হাটের ভিডিও যদিও তোমাদেরকে আমি এর আগে একটা ভিডিও দেখিয়েছি, তো তোমরা যারা সোনারজুরি হাটের পুরো ভিডিওটা দেখোনি তারা কিন্তু আমার ফেসবুক ফলো করে নিও, সেখানে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো এবং আই বাটনে কিন্তু আমার সেই ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো, সেটা তোমরা ফলো করে নিও। তো চলো এখন এই পরন্ত বিকালে সোনারজুরি হাটে দেখতে পাচ্ছ যেটা যে উইকেন্ড এবং শনিবার দিন, সেখানে কিন্তু প্রচুর মানুষের কিন্তু ভিড় হয়েছে, সকাল থেকে হাট বসে যায় এবং আমরা কিন্তু যে সকাল থেকে যেহেতু ঘুরছি এখন কিন্তু ঘড়ির সময় 4:30 এখন। তো এখানে দাঁড়িয়ে কিন্তু এই বিকালবেলাতে কিন্তু প্রচুর মানুষের ভিড়, মানে এরপরে কিন্তু যত আরো বিকাল হবে তত কিন্তু মানুষের কিন্তু ভিড় এখানে জমবে, কারণ এখানে কিন্তু এখন সন্ধ্যা পর্যন্ত কিন্তু এখানে হাট চলবে। কিন্তু প্রচুর কিন্তু দোকানপাট কিন্তু বসে পড়েছে, এখানে কিন্তু বিভিন্ন রকম ড্রেস তোমরা পেয়ে যাবে, জামা কাপড় থেকে শুরু করে যেমন কুর্তা আছে, পাঞ্জাবি আছে, পাজামা, সমস্ত কিছু প্যান্ট, ব্লাউজ, শাড়ি, সমস্ত কিছু কালেকশন পেয়ে যাবে। তো এর আগে কিন্তু তোমাদেরকে আমি একটা ভিডিও দেখিয়ে গেছি, তো সেইখানে কিন্তু আমি একটা ক্লাস তোমাদেরকে একটু ঘুরি ঘুরি দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা পুরো ভিডিও দেখো তারা কিন্তু আমার আগের ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও। জুয়েলারি সমস্ত আইটেম রয়েছে, তো বিভিন্ন রকম সব শাড়ির আইটেম রয়েছে, তো এবং তার বিভিন্ন রকম প্রাইস। দাদা এটা কি শাড়ি আছে দাদা? এটা মডার্ন সিল্ক। এখানে কিরকম প্রাইস থেকে শুরু আছে আপনাদের? কত থেকে শুরু আছে মোটামুটি? 30 টাকা থেকে শুরু। ম্যাক্সিমাম কত আছে আপনাদের এখানে? আচ্ছা, কি কি আইটেম আছে আপনাদের শাড়ি? কি কি আছে, গিচা বাটি আছে, টেম্পল আছে, তোসর আছে, পাট তোসর আছে, মোডাল সিল্ক আছে, মোডাল আজরাক আছে, মোডাল আছে, নার্গিস ফাউন্ডেশন। নার্গিস। প্রতিদিন কি খোলা থাকে আপনার দোকান? প্রত্যেকদিন খোলা থাকে। নাম্বারটা নিতে পারেন। আচ্ছা, নাম্বারটা বলে দিন। 6297468818। সোনাঝুরি হাট বোলপুর শান্তিনিকেতনের একটি অন্যতম পর্যটন কেন্দ্র। তোমরা যারা একদিনের জন্য বোলপুর শান্তিনিকেতন আসছো তারা কিন্তু এই সোনাঝুরি হাটটা একদম মিস করো না। এখানে তোমরা যারা বন্ধুবান্ধব বা নিজের কাছের মানুষ বা আত্মীয় স্বজন নিয়ে আসছো তারা কিন্তু অবশ্যই এই সোনাঝুরি আসে একবারও ঘুরে যেও, কেন এখানকার এই বিকালবেলার পরিবেশটি এবং এখানকার যে হাট যেটা কিন্তু তোমাদেরকে খুব ভালো লাগবে। এবং এখানে কিন্তু তোমরা বিভিন্ন রকম জামা কাপড় থেকে শুরু করে কসমেটিক আইটেম বা আরও বিভিন্ন রকম আসবাবপত্র বা অনেক কিছুই দেখতে পারবে এবং পেয়ে যাবে, এবং তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস এখানকে দামাদামি করে কিন্তু তোমরা কিনতে পারো। এবং এছাড়াও কিন্তু এখানকার যে বোলপুরের লোক সঙ্গীত বা সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো এখানকে যেগুলো হয়ে থাকে, বাউল গান বা এখানকার আদিবাসী নৃত্য, সেগুলো কিন্তু তোমরা আসলে এখানে দেখতে পারবে এবং যেগুলো কিন্তু এই পরিবেশটাকে কিন্তু আরও মনোরম করে তুলবে। তোমরা অবশ্যই বোলপুর হাটে কিন্তু এই সোনাঝুরি হাটটা একদম মিস করো না। তো ফাইনালি বন্ধুরা, আজকে তোমাদেরকে যে আমি একদিনের জন্য বোলপুর শান্তিনিকেতনের ট্যুরের জন্য তোমাদের নিয়েছিলাম ঘুরতে, সেই টোটাল যে শান্তিনিকেতন আমি সকাল থেকে তোমাদেরকে যে আমি এসেছিলাম আজকে মা তারা এক্সপ্রেসে ব্যান্ডেল থেকে 8:30, সেই ট্রেন ধরে আমরা 10:30 সময় নেমেছিলাম বোলপুরে, এবং সেখান থেকে নেবে
তোমাদের টোটো রিজার্ভ করে সারাদিন ধরে কিন্তু টোটো করে টোটাল আমরা বোলপুর শান্তিনিকেতন আমাদের শুরু হয়েছিল যেখান থেকে তোমার কঙ্কালীতলা থেকে শুরু করে, তারপর বোলপুর বিশ্বভারতী ক্যাম্পাস, এবং তারপর তোমাদেরকে সেখান থেকে নিয়ে গেছিলাম সৃজনী শিল্পগ্রাম, এবং তারপরে ফাইনালি আমরা চলে এসেছিলাম বিকেলের দিকে তোমাদের সোনাঝুরি হাট, এবং সেখানকার টোটাল যে পরিবেশ সবটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম, এবং তোমরা সেখানে এসে কি কি দেখতে পাবে সেগুলো তোমাদের ঘুরে দেখালাম। মানে হাতে গোনা যেহেতু আর 10 দিন মতো বাকি দোল উৎসব, সেই বসন্তের যে পরিবেশ তার কিন্তু অলরেডি আগমন কিন্তু ঘটে গেছে সেই বোলপুরে, সেই পলাশের যে ছোঁয়া লেগে গেছে। তো তোমরা যারা কিন্তু এবছর ভাবছো যে কোনো একটা দিন ছুটিতে এর আগে কিন্তু আসবে, তারা অবশ্যই আসতে পারো, ঘুরে দেখতে পারো। সারাদিনের এইভাবেই সুন্দরভাবে কিন্তু তোমরা ঘুরে ঘুরে দেখতে পারো, এবং তোমরা সেখানে কিভাবে ঘুরবে সমস্ত তার গাইড আমি কিন্তু সম্পূর্ণটা আমার ভিডিওতে দিয়ে দিয়েছি। এবার তোমাদেরকে বলে দিই এই বোলপুর শান্তিনিকেতনের যে টোটাল যে সাইট সিন সেগুলো তোমরা ঘুরে দেখার জন্য যে টোটো রিজার্ভ করবে তার ভাড়া কত পড়বে। তোমাদেরকে এখানে বলে দিই বোলপুর স্টেশনে এসে তোমরা বাইরে বেরোলে অনেক টোটো পেয়ে যাবে, কিন্তু আমরা যেহেতু আগে থেকে টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, তো তোমরা এখানে এসে তোমাদের যে সমস্ত সাইট সিনগুলো তোমরা ঘুরবে ওরা সমস্ত চার্ট দিয়ে দেবে, সেগুলো অনুযায়ী ওরা তোমাদেরকে একটা রেট দেবে। ওরা বিভিন্ন রকম অ্যাপসটার রেট চাইবে 1200, 1400, 1500, সেটা তোমরা বার্গেনিং করে তোমরা একটা জায়গায় দরাদরি করে তোমরা ফাইনাল করে নেবে, এবং তারপর তোমরা সেই টোটো রিজার্ভ করে তোমাদের একদম সারাদিনের মতো ঘুরে আবার তোমাদেরকে পুনরায় সে বোলপুর স্টেশনে তোমাদেরকে ছেড়ে দেবে। আমাদের যেমন টোটো ভাড়া পড়েছিল মাথাপিছু 200 টাকা করে, তো সেরকম তোমরাও কিন্তু টোটো রিজার্ভ করার আগে একবার কথা বলে নেবে। এবং এছাড়াও কিন্তু আমি যে টোটো ড্রাইভার তার নাম্বার আমার স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেটা অবশ্যই ফলো করে নিও। তবে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। আর তোমরা কারা কারা কিন্তু এই বোলপুরের একদিন করতে আসছো, মানে একদিন এসে সকালবেলা এসে তোমরা আবার বিকালবেলায় কিন্তু এখান থেকে ফিরবে, সেইটাও তোমাদের দেখিয়ে দিলাম পুরো ভিডিওতে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও তোমার সঙ্গে দেখাচ্ছে। টাটা বন্ধুরা, সি ইউ।